আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পর ভাষা আন্দোলনের শোক এখন রূপ নিয়েছে উদযাপনে। শুরুতে খালি পায়ে প্রভাত ফেরি রেওয়াজ ছিল বাঙালির। ৮০ দশকে এ রীতি বদলে ২১-এর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। ঘটনা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছে কাজী মোহাম্মদ। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছে অনুপম দে। তবে আগেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ব্লগার রাজীব হত্যার পরিকল্পনাকারী রানা গ্রেপ্তার, সহযোগী সহ ফেরত পাঠালো মালয়েশিয়ার পুলিশ। হিসাব তলবের ৫ দিন পর ২টি গাড়ি হস্তান্তর করল বিশ্বব্যাংক, বাকি ১৪টির তথ্য দেওয়ার আশ্বাস। কিপিং নিয়ে মুশফিকের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি, শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা হচ্ছে কাল। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে প্রভাত ফেরির শৃঙ্খলা। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বেদিতে ফুল দেবেন বিএনপি চেয়ারপারসন। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকালে এলাকা পরিদর্শন শেষে এই কথা জানান র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। আলপনা আঁকা শেষ, ধোয়া মোছা, নতুন করে রং করা, সব প্রস্তুতি শেষ। কেন্দ্রীয় শহীদ মিনার ২১শে ফেব্রুয়ারি উদযাপনের জন্য পুরোপুরি প্রস্তুত। কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশ আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। জনসাধারণের প্রবেশ বন্ধ থাকবে মধ্যরাত পর্যন্ত। র্যাব পুলিশের কয়েক স্তরে নিরাপত্তা বলয় আর মহড়া এখন চলছে। র্যাবের মহাপরিচালক জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয়, দেশের সব শহীদ মিনারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ফোর্সেস, কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা বাংলাদেশে যেখানে যেখানে এ ধরনের অনুষ্ঠান হবে সব জায়গাতেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে যে অনুষ্ঠানটি হবে সেটিকে কেন্দ্র করে র্যাব ফোর্সেস ঢাকাতে বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। ভিভিআইপি ব্যক্তিরা দোয়েল চত্বর দিয়ে শহীদ মিনারে প্রবেশ করবেন। তাদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে আজিমপুর পলাশী মোড় থেকে সলিমুল্লাহ মুসলিম হল হয়ে শহীদ মিনারের প্রবেশ পথ। শহীদ মিনারমুখী অন্য সব রাস্তা থাকবে বন্ধ। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শহীদ মিনার এলাকার প্রস্তুতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, আপনার কাছে নিরাপত্তা ব্যবস্থার কথা জানবো, তার আগে এই মুহূর্তে শহীদ মিনারের আশেপাশে কোন কোন রাস্তা বন্ধ আছে সেটা একটু আমাদের জানাবেন। শহীদ মিনারের আসলে দোয়েল চত্বর থেকে এবং পলাশী পর্যন্ত রাস্তাটি এই মুহূর্তে বন্ধ আছে এবং এদিকে টিএসসি জগন্নাথ হল পর্যন্ত রাস্তাটি বন্ধ আছে। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। র্যাব, পুলিশ এবং এসএসএফ এর সদস্য ছাড়া এই মুহূর্তে এখানে কেউ নেই। পুরো জায়গাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করছে এবং গণমাধ্যমের কর্মীদেরও এখন এখানে থাকতে দেওয়া হচ্ছে না। আর আপনার সাথে এই লাইভটা হবার পরেই আমাকে স্থান ত্যাগ করতে হবে, আবার আমরা নিরাপত্তা বেষ্টনী তল্লাশি করে এখানে আসতে হবে। অর্থাৎ পুরো এলাকাটি এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে এবং ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। রাত ১২:৩০টার পর এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। অনিমেষ, আপনাকে ধন্যবাদ। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে ২১শে ফেব্রুয়ারি পরিণত হয়েছে বাঙালির উদযাপনের দিনে। শহীদের রক্তে পাওয়া ভাষার অধিকার ছড়িয়ে গেছে সারা বিশ্বে। তবে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর বর্তমান রীতিকে অবমাননাকর মনে করেন অনেক ভাষা সৈনিক। ভাষার মাস ফেব্রুয়ারির গাম্ভীর্য রক্ষার পাশাপাশি সর্বস্তরে বাংলা চালুর কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
বাঙালির 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীর প্রায় 200 দেশে পালিত হয় দিনটি। ভাষা সৈনিকেরা বলছেন, খালি পায়ে প্রভাত ফেরির যে নিজস্ব রেওয়াজ ছিল বাঙালির, এখন আর তা নেই। 52 পরবর্তী সময়ে সূর্যোদয়ের আগে আজিমপুরে শহীদদের কবর জিয়ারতের পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন সর্বস্তরের মানুষ। 80-র দশকে এই রীতি পাল্টে 21-এর প্রথম প্রহর রাত 12টা 1 মিনিটে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। বড় দুঃখজনক ঘটনা হলো যে এই যে প্রথা বা রীতিটা তৈরি হয়েছিল সেটিকে পরবর্তীকালে স্বৈরশাসনের সময় এটাকে ভেঙে দেওয়া হলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে সম্মান বাংলাদেশে রাখা উচিত ছিল, তার জন্মস্থানে রাখা উচিত ছিল, সেইটা তো আমরা রাখতে পারছি না। 52-এর পর ফেব্রুয়ারি জুড়েই রাজধানীর সব ইংরেজি সাইনবোর্ড ঢাকা হতো কালো কাপড়ে। শোকের মাস হিসেবেই পালন হতো ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনে প্রথম ব্যারিকেড ভাঙা নারী রওশনারা বাচ্চু জানালেন, এখনো শেষ হয়নি ভাষার লড়াই। সর্বস্তরে চালু হয়নি বাংলাও। আমাদের যে শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদনের এটাও আর একটু পরিবর্তন হওয়া উচিত। এটা কোনো হাসি ঠাট্টার জিনিস নয় যে হাসি ঠাট্টার করে 65 বছর পর আজিমপুর কবরস্থানে শনাক্ত হলো ভাষা শহীদ আব্দুস সালামের এই কবর। ভাষা সৈনিকেরা বলছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে ঠিকই, কিন্তু এখনো উপেক্ষিত ভাষা সৈনিকদের জাতীয় স্বীকৃতি। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 25 মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের চেষ্টা করা হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে 21 পদকপ্রাপ্ত 17 বিশিষ্ট নাগরিকের হাতে সম্মাননা তুলে দিয়ে তিনি একথা বলেন। 21 পদকপ্রাপ্ত কৃতিজনদের পদক বিতরণ অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই মহান ভাষা আন্দোলনের শহীদ ও সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি 52 সেই মহান ভাষা আন্দোলনের বীর শহীদ। মহান মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি 71-এ পাকিস্তানিরা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল তা আড়াল করতে পাকিস্তানিদের ষড়যন্ত্রমূলক প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 1971 সালের 25 মার্চের গুরুত্ব সংরক্ষণের উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে ওই গণহত্যার ছবিতে, সেগুলি মুক্তিযোদ্ধারা হত্যা করেছে বলে সেই ক্যাপশন দিয়ে তারা সেই রিপোর্ট তৈরি করে সব জায়গায় বিলি করার চেষ্টা করছে। এই ধরনের অপপ্রচার এখনো তারা করে যাচ্ছে, এটা কারো কাছে গ্রহণযোগ্য না। তাই 25 মার্চকে একটা গণহত্যা দিবস হিসেবে আমাদের গ্রহণ করা, এবং এ ব্যাপারে আমি মনে করি আন্তর্জাতিকভাবেও এটা স্বীকৃতি পাওয়ার আমাদের প্রচেষ্টা চালাতে হবে। কারণ পাকিস্তানিদের ইতিহাস বিকৃতির বিষয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী স্মরণ করেন শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া বিতর্কিত বক্তব্য। বিএনপির নেত্রী খালেদা জিয়া কিছুদিন আগে বলেছিল যে 30 লক্ষ শহীদ মৃত্যুবরণ করে নাই, শাহাদত হয় নাই, এটা সংখ্যা নাকি ঠিক না। এর থেকে লজ্জার আর কি হতে পারে? এর থেকে জঘন্য কথা বোধ আর কিছু হতে পারে না। এবং আমার মনে হয় যে পাকিস্তানিদের এই অপপ্রচার আর তার এই বক্তব্যে কোনো সূত্র আছে কিনা আমি জানি না, কিন্তু মনে হচ্ছে যেন ওই একই সুরেই যেন তিনি কথা বলার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবার চেষ্টা থাকলে কোনো শক্তিই এদেশের গৌরবের অর্জনগুলোকে ম্লান করতে পারবে না। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার ফাঁসির দণ্ড পাওয়া আসামি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা রেদওয়ানুল আজাদ রানা গ্রেপ্তার হয়েছেন। মালয়েশিয়া পালিয়ে থাকা রানা সহ দুজনকে সেদেশের গোয়েন্দারা আটক করে দেশে ফেরত পাঠানোর পর তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এই দুজনকে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। 2013 সালে গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার রাজীব হায়দার হত্যা ও আরেক ব্লগার আসিফ মহিউদ্দিনের উপর হামলার পর সামনে আসে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নাম। তদন্তে পুলিশ জানতে পারে এই দুই ঘটনায় জড়িত আনসারুল্লাহ জঙ্গিদের নেতৃত্ব দিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রেদওয়ানুল আজাদ রানা। ঘটনার কিছুদিনের মধ্যে রাজীব হত্যায় সরাসরি জড়িত 5 জন গ্রেপ্তার হলে জাল পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় পালিয়ে যান রানা। এরপর তার অনুপস্থিতিতেই রাজীব হত্যা মামলায় রানাকে ফাঁসির দণ্ড দেয় আদালত।
পুলিশ জানায় মালয়েশিয়ায় গিয়ে আইএস জঙ্গি বাংলাদেশি বংশোদ্ভূত জনুনের সাথে পরিচয় ঘটে রানার। সেখান থেকে তিনি সিরিয়া যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফিলিপাইন যাওয়ার পথে এক সহযোগী সহ রানাকে গ্রেপ্তার করে মালয়েশিয়ার গোয়েন্দারা। তাকে আমরা ফলো করে এয়ারপোর্ট থেকে ফলো করে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে এবং তার আর একজন সহযোগী যার নাম আশরাফ, যেও আসলে এই লাইনেরই অর্থাৎ তার এই কাজের সহযোগী, তো ফলে ওখান থেকে তারা ডিপোর্টেড, তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। রাজীব হত্যা ছাড়াও ব্লগার আসিফ মহিউদ্দিন ও মণিপুর স্কুলের এক সহকারী প্রধান শিক্ষককে হত্যা চেষ্টার চার্জশিটভুক্ত আসামি রানা। মিরপুরের মণিপুর হাই স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারকে হত্যার উদ্দেশ্যে দুইজন যাত্রা করছিল। এই দুইজনকে পথিমধ্যে পুলিশ ইন্টারসেপ্ট করার কারণে, বাধা দেওয়ার কারণে একজন পালিয়ে যায় আর একজন ধরা পড়ে পুলিশের হাতে। সেও পরবর্তীতে রানাকে শনাক্ত করে। পুলিশ জানায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জঙ্গিবাদে জড়িয়ে পড়েন রানা। আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা মাওলানা জসিম উদ্দিন রহমানের ঘনিষ্ঠ ছিলেন তিনি। আইএস সম্পৃক্ততার সন্দেহে গত 19 জানুয়ারি 2 বাংলাদেশিকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল মালয়েশিয়ার পুলিশ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টা বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। বিএনপি নির্বাচনে না এলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে বলে মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। রংপুরে বাড়িতে সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মত দিয়েছেন। নতুন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব মন্তব্য করে এরশাদ বলেছেন, জোট গঠন করে নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টি আবারও ক্ষমতায় আসতে পারে। তিনি বলেন, নতুন নির্বাচন কমিশনের কাজ এখনো পুরোপুরি শুরু হয়নি, তবে এই নির্বাচন কমিশন জাতীয় পার্টি সহ সব রাজনৈতিক দলের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন এরশাদ। আমি একবার নির্বাচন করে আমার সঙ্গে কটা দল যোগ দেয় তাতে ক্ষতি কিছু নাই। ওদের 20 দলের দল আছে, 14 দলের জোট আছে, আমারও জোট হবে। অনেকে আমার সাথে দেখা করেছেন। আমি এখন ঘোষণা দিইনি, আলোচনার পরে মনে করো যে জোটগুলোর শক্তি আছে, সামর্থ্য আছে, সে আমার সাথে নেব। অনেকদিন পরে এরশাদ সাহেব কথা বলছেন, মানে আমি শুনছি অনেকদিন পরে, তবে যে কথাটা বলেছেন যে জোট গঠন করে নির্বাচনে এলে জাতীয় পার্টি আবারও ক্ষমতায় আসতে পারে। জাতীয় পার্টি তো এখনো ক্ষমতায়, উনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত, উনার 3 জন মন্ত্রী রয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি মনে হয় সবসময় ক্ষমতায়, কারণ মানে নির্বাচন আসলে শুধু জাতীয় পার্টির নামই শোনা যায়। তারা বিএনপির সঙ্গে না আওয়ামী লীগের সঙ্গে তারা যাবে কিনা, এবং তিনি দেখেন যে তিনি নির্বাচনে যাওয়ার আগে তার যখন চিকিৎসার প্রয়োজন হয় সরকার নিজ দায়িত্বে তাকে চিকিৎসা করায়, সিএমএইচ এ রাখে, না আপনি যে বলছিলেন যে একটা জোট গঠন করতে পারে মন্দ হয় না। দেখতে ইচ্ছা করছে যে কারা আসলে জাতীয় পার্টির সাথে জোটে যোগ দেয়। আমার ধারণা আওয়ামী লীগে যোগ দিবে তাদের জোটে। না আসলে কারা যোগ দিবে আমি ঠিক জানি না, মানে তিনি তার সাথে কথা বলেছে উনি যেটা বলেছেন। এর আগে যখন এই প্রথম আলোচনা উঠেছিল তখন আমি বিভিন্ন পত্রিকায় আমি দেখছিলাম যে বিভিন্ন এখন যেই বিএনপির সাথে যারা আছে তাদের সাথেও আলোচনা চলছে, ছোটখাটো কিছু ইসলামী দল সেগুলোর সাথেও আলোচনা চলছে। তো জাতীয় পার্টির মনে হয় মূল চেষ্টা যে বিএনপির সাথে এখন যারা আছে তাদেরকে নিয়ে জোট করা যায় কিনা, তাদের কাউকে মানে বিএনপির সাথে যারা আছে তাদের নেতৃত্বে, মানে জাতীয় পার্টির নেতৃত্বে তারা একটি 20 দল 19 দল বা মানে 13 দল না। আসলে যতদিন আমি শুধু হোসেন মোহাম্মদ এরশাদের মানে একটি লম্বা রাজনৈতিক জীবন, আসলে আমি আরো লম্বা আর কি রাজনৈতিক জীবন প্রার্থনা করি। যতদিন উনি থাকবেন ততদিন আমরা আসলে নানা ধরনের বিষয় পাবো কথা বলার জন্য। তিনি বলছেন যে নতুন জোট গঠন করে তিনি ক্ষমতায় আসতে পারে জাতীয় পার্টি। যাই হোক, রাজনীতিতে কোনো কিছু অসম্ভব না, কিন্তু এইটি আমার একটু অসম্ভব মনে হচ্ছে খেলাধুলা খবরের জন্য। আসলে তার আগে একটু একটা কথা মুখে চলে এসছে, একটু বলে নেই, মানে অসম্ভব আসলে এরশাদের পক্ষে কোনো কিছুই না মনে হয়, কারণ উনি যেই অবস্থায় ছিলেন উনি রাজনীতির অনেক মানে যেই জায়গায় ক্ষমতায় আসাটা আপনার একটু বেশি উচ্চাকাঙ্ক্ষা হয়ে যাচ্ছে। ক্ষমতায় জানি না প্রধানমন্ত্রীর দূত হতে পেরেছেন তিনি, তাকে দূতই হতে পারবেন, মানে আরো অনেক খেলার খবর জানিয়ে দেয়। আগামীকাল দল ঘোষণা হবে শ্রীলঙ্কা সিরিজের জন্য, এবং সবচেয়ে বড় খবর হচ্ছে মুস্তাফিজ ফিট, মুস্তাফিজ থাকছেন। এবার আমরা আশা করছি মুশফিকের বিষয়ে খুব বেশি আমরা সাংবাদিকদের এবং আমরা সবাই আসলে আমি ঠিক বুঝতে পারছি না যে এটা কি বিসিবির আগ্রহ, মুশফিকের আগ্রহ, নাকি আমাদের সাংবাদিকদেরই বেশি আগ্রহ, মানে যা নিয়েই কথা হোক আমরা বারবার মুশফিকের প্রসঙ্গটি তুলছি বলেই তারা বাধ্য হচ্ছেন কিনা এই বিষয়টা ঠিক, মানে মুশফিকের সাথে বিসিবি যখন বসবে তখন এই বিষয়টি ক্লিয়ার হবে। আমার মনে হয় যে বিষয়টি দ্রুতই আমরা জানতে পারবো আসলে। হ্যাঁ, আমারও তাই ধারণা। তো খেলার খবরগুলো জানিয়ে দেবো, তারা একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে।
9:29 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। কিপিং নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার মুশফিকের উপর ছেড়ে দিয়েছে বিসিবি। মুশফিক চাইলে কোনো আপত্তি করবে না বোর্ড, বলেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। মঙ্গলবার শ্রীলঙ্কা সিরিজের জন্য টাইগার স্কোয়াড ঘোষণা হবে। 2 টেস্টের জন্য স্কোয়াড হবে 16 সদস্যের। উইকেটের পেছনে বারবার ভুল করায় কাঠগড়ায় দাঁড়াচ্ছেন মুশফিক। একই সঙ্গে অধিনায়কত্ব, কিপিং ও ব্যাটিংয়ে তাল মেলাতে পারছেন না টাইগার টেস্ট অধিনায়ক। কিন্তু মুশফিক বলছেন 3 দায়িত্বই উপভোগ করছেন। অবশ্য বিসিবি চাইলে কিপিং ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মুশফিকের কিপিং নিয়ে বিসিবির তাড়াহুড়ো নেই। ছুটিতে থাকায় মুশফিকের সাথে যোগাযোগ হয়নি। তবে কিপিং নিয়ে মুশফিককে কোনো চাপ দিতে চায় না বিসিবি। ওর ওপিনিয়নটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ও কি বলতে চাচ্ছে, ও যদি বলে যে হ্যাঁ আমি টায়ার্ড হচ্ছি বা আমার কনসেন্ট্রেশনে ব্রেক হচ্ছে বা আমার কিপিং, ক্যাপ্টেন্সি প্লাস ব্যাটিং 3টা পার্টে কিন্তু ওকে 3 সময় কিন্তু কনসেন্ট্রেট করতে হচ্ছে, তো সেটা নিয়ে আমরা ভাবতে পারি। শ্রীলঙ্কা সফরের জন্য স্কোয়াড চূড়ান্ত, যাচ্ছেন 16 টাইগার। মুস্তাফিজ ফিট হওয়ায় ভারত সিরিজের 4 পেসার থেকে বাদ পড়ছেন একজন। কিপিংয়ে মুশফিকের বিকল্প লিটনি ভরসা। শতভাগ ফিট না থাকলেও লঙ্কা সফরে ইমরুলকে রেখে দিতে চান নির্বাচকরা। টিম যেটা দিবে সেখানে অবশ্যই ব্যাকআপ থাকবে, আপনার স্পিনারের জায়গায় ব্যাকআপ থাকবে, ফাস্ট বলারের জায়গায় ব্যাকআপ থাকবে। মুস্তাফিজ তো অটোমেটিক চয়েস, আমাদের ওর প্রবলেমটা হলো যে ফিটনেসটা। ও যদি আপনার ফিট হয় তাহলে তো অটোমেটিক আসবে। তো লাস্ট টেস্ট সিরিজে কিন্তু আপনার ইমরুল ছিল না, আপনারা তো দেখেছেন, ওখানে আপনার আছে, বাট যদি কোনো প্লেয়ার ইনজুর্ড থাকে তো ওই ব্যাকআপটা আছে। বৃহস্পতিবার টাইগারদের ক্যাম্প শুরু হবে। বিসিএল এর 4র্থ রাউন্ড শেষে ক্যাম্পে যোগ দেবেন সৌম্য, ইমরুল, লিটনরা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাকিব, মুস্তাফিজ ছাড়া আইপিএলে দল পাননি তামিম, মাহমুদুল্লাহ, সাব্বির ও মিরাজরা। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ মূল্য উঠেছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। 14.5 কোটি রুপিতে স্টোকসকে দলে নিয়েছে রাইজিং পুনে সুপার জায়ান্টস। তবে দল পাননি ইমরান তাহির, মার্টিন গাপটিল, রস টেইলরদের মতো সীমিত ওভারের সেরা তারকারা। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল-এ বিকেএসপিতে তুষার ইমরানের ডাবল সেঞ্চুরিতে বড় সংগ্রহ করেছে সাউথ জোন। দ্বিতীয় দিন শেষে নর্থ জোন পিছিয়ে আছে 294 রানে। ফতুল্লায় সেন্ট্রাল জোনের চেয়ে 214 রানে পিছিয়ে ইস্ট জোন। বিকেএসপিতে প্রথম দিন শেষে 127 রানে অপরাজিত থাকা তুষার ইমরান দ্বিতীয় দিন শুরু করেন ধীরে সুস্থেই। আগের দিনে 50 রানে অপরাজিত থাকা শাহরিয়ার নাফিস নিজের অ্যাকাউন্টে যোগ করেন 24 রান। সঙ্গীকে হারিয়েও দমে যাননি তুষার। প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম বাংলাদেশি হিসেবে 22 সেঞ্চুরি ও 9000 রান ছিল আগের দিনই। মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেনকে সাথে নিয়ে নিজের ইনিংসটি বড় করতে থাকেন তিনি। 333 বলে দেখা পান দ্বিতীয় ডাবল সেঞ্চুরির। 3-6 ও 22-4 সাজানো ইনিংসে 220 রান করে থামেন নাসির হোসেনের বলে। মোসাদ্দেক হোসেন করেন 57 রান। সাউথ জোন অল আউট হয় 501 রানে। সোহরাওয়ার্দী শুভ 4টি এবং নাসির ও সানজামুল 2টি করে উইকেট নেন। রান পাহাড়ের নিচে চাপা পড়ে খুব ভালো শুরু করতে পারেনি নর্থ জোন। 62 রানের উদ্বোধনী জুটির পর 98 রান তুলতেই 4 উইকেট হারায় নাসিরের দল। 56 রান করে আউট হন ফরহাদ হোসেন। দিন শেষে নাসির 5 এবং ধীমান ঘোষ 8 রানে অপরাজিত আছেন। ফতুল্লায় ধারাবাহিকতা ধরে রেখেছেন পেসাররা। দিনের শুরুতেই মোশাররফ হোসেনকে নিজের পঞ্চম শিকারে পরিণত করেন রাহি। আগের দিনের সাথে 96 রান যোগ করে 328 রানে অল আউট হয় সেন্ট্রাল জোন। 70 রান করেন মোহাম্মদ শরীফ। রাহির 5টি ছাড়াও সাকলাইন সজীব ও আফিফ হোসেন 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে পেস আক্রমণে নাজেহাল ইস্ট জোন। লিটন দাস ফেরেন 18 রান করে। ব্যর্থ হয়েছেন মমিনুল হকও, করেছেন 24 রান। দিন শেষে 6 উইকেট হারিয়ে 114 রান ইস্ট জোনের। ইয়াসির আলী 8 রানে অপরাজিত আছেন। মোহাম্মদ শরীফ 4টি, কামরুল ইসলাম রাব্বি ও মোশাররফ হোসেন 1টি করে উইকেট নিয়েছেন। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোরিয়ার পোশেন এফসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ঢাকা আবাহনী। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয়টি ড্র করায় টুর্নামেন্টে টিকে থাকা কঠিন হয়ে গেছে আকাশী নীলদের। শেষ ম্যাচে এফসি আলগার বিপক্ষে বড় জয়ের সঙ্গে অন্য ম্যাচের ফলাফলেও নজর রাখতে হচ্ছে ঢাকার জায়ান্টদের। প্রথম ম্যাচে মালদ্বীপের সিটি স্পোর্টসের কাছে হারে ব্যাকফুটে ঢাকা আবাহনী। পোশেন এফসির বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট পাওয়া সম্ভব ছিল। অন্তত ম্যাচের 88 মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যেত আবাহনী। নাবিব নেওয়াজ জীবন ডার্লিংটনের বদলি নেমে যে সুযোগ হাতছাড়া করলেন তা ক্ষমার অযোগ্য। ওই মিস টুর্নামেন্টে টিকে থাকা কঠিন করে দিয়েছে। কোরিয়ার পোশেন এফসির পরীক্ষায় শুরু থেকেই রক্ষণাত্মক। 5 ডিফেন্ডার সাজানো আকাশী নীলদের রক্ষণে হানা দিয়েছে পোশেন। বিপদ বাঁচিয়ে গেছেন গোলকিপার সোহেল রানা।
পরিস্থিতি, বাপায়ের শট, ওখানে জার্সি নাম্বার 28 কিম। আবাহনীর বেস্ট 11-এ 4 ডিফেন্ডার সবাই খোলসবন্দি। আক্রমণের মূল অস্ত্র এমেকা ডার্লিংটন ছিলেন বিবর্ণ। চমৎকার হেড, কিন্তু গোলরক্ষক একেবারে জেলাতনরা ডেভিড। বিরতির পর আবাহনীকে চাপে রাখে পোষেন এফসি। পার্ক জুং কিংবা সিমনের চেষ্টাগুলো বৃথা গেছে। ভাগ্যের ছোঁয়ায় বারেবারেই বেঁচে গেছে ড্রাগো মামিচের দল। তিনি কিন্তু হেডটা করেছিলেন বটে। শেষ পর্যন্ত স্কোর লাইনে কোনো পরিবর্তন নেই। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট দুই দল। এক জয় ও এক ড্রতে 4 পয়েন্ট নিয়ে সেমির পথে এগিয়ে পোষেন এফসি। আর শেষ 4-এর আশা টিকিয়ে রেখেছে ঢাকা আবাহনী। শেষ ম্যাচে এফসি আলগার সঙ্গে জিততেই হবে। ব্যবধানটা বড় হওয়া দরকার। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেনেগালের কাছে হেরে রোল বল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী দল। প্রি কোয়ার্টারে সেনেগালের কাছে 6-3 গোলে হেরেছে স্বাগতিকরা। সেনেগালের পক্ষে হ্যাট্রিক করেন দুই বোন আওয়া ও আদামা বাল্ডি। শুরু থেকে আক্রমণাত্মক খেললেও সেনেগালিজদের শারীরিক সামর্থ্য আর উচ্চতায় পেরে ওঠেনি নুসরাত হিয়ারা। 9 মিনিটে আওয়া বাল্ডির গোলে লিড নেয় সেনেগাল। 4 মিনিট পর বাংলাদেশের জালে আবারও বল জড়ান আদামা বাল্ডি। বিরতির আগে নুসরাত একটি গোল শোধ করলে ম্যাচে ফেরে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মুহুর্মুহু আক্রমণ করলেও দুটি গোল বাতিল ও বেশ কয়েকবার পোস্টে লাগায় ম্যাচ জেতা হয়নি স্বাগতিক নারীদের। খেলার খবর এই ছিল আমার কাছে। আরো কিছু খবর জানবো মহু এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। শুল্কমুক্ত সুবিধা আনা বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে 16টি গাড়ির 2টি জমা দিয়েছে সংস্থাটি। দুপুরে সেগুনবাগিচার শুল্ক গোয়েন্দা কার্যালয়ে গাড়ি দুটি জমা দেন কর্মকর্তারা। বাকি 14টির বিষয়ে তথ্য দিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক। কর সুবিধার আওতায় আনা বিশ্ব ব্যাংকের 16টি বিলাসবহুল গাড়ির বিষয়ে অনিয়মের অভিযোগ তদন্ত করছে শুল্ক গোয়েন্দারা। আর এ বিষয়ে 7 দিনের সময় বেঁধে দিয়ে তথ্য চাওয়া হয় বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের কাছে। আর এর 5 দিনের মাথায় দুটি গাড়ি ও ব্যবহারকারীর তথ্য শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে জমা দিয়েছে সংস্থাটির কর্মকর্তারা। একটি গাড়ির ব্যবহারকারী ভারতীয়, অন্যটি ব্যবহার করতেন ফিনল্যান্ডের এক নাগরিক। আমাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে ওই গাড়ি দুটো শুল্ক গোয়েন্দা দপ্তরে উপস্থিত হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং আমাদের যে নোটিশটা আমরা দিয়েছি সেই নোটিশের রেসপন্ড করে গাড়িগুলো আমাদের কাছে হস্তান্তর করেছেন। বিশ্ব ব্যাংক বাকি 14টি গাড়ির তথ্য শিগগিরই দেবে বলেও জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। আমরা তাদেরকে অনুরোধ করছি যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা এই তদন্তটা শুরু করেছি। তদন্ত শেষ করার জন্য আমরা তাদের সহযোগিতা চেয়েছি। তারা সহযোগিতা করতে প্রস্তুত আছেন। বিশ্বব্যাংক কর্মকর্তারা বাংলাদেশ ছাড়ার সময় শুল্ক ছাড়ের সুবিধায় আনা এসব গাড়ি অন্যদের হস্তান্তর করেছেন এমন অভিযোগে তদন্ত করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানোর আগে নিচে একটি বিরতি। আর বিরতি পর জানিয়ে ফিরছি। 35তম বিসিএস এ মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী না মিললে পদ পূরণ মেধা তালিকা থেকে। রাত 9:48 আমরা ফিরে এলাম। 35তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে পদ পূরণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এছাড়া 35তম বিসিএসে বিভিন্ন কোটায় খালি পদগুলো 36তম বিসিএস থেকে পূরণ করা হবে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এ তথ্য জানান। এছাড়া পশু ও প্রাণীর উপর আঘাত এবং হত্যার দায়ে জেল জরিমানা বিধান রেখে প্রাণী কল্যাণ আইনের খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে সরকারি কর্মচারীদের গুরুতর অসুস্থতার জন্য চিকিৎসা সহায়তা 1 লাখ টাকার পরিবর্তে 2 লাখ টাকা নির্ধারণ করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। এর আওতায় সরকারি কর্মচারীদের বেশ কিছু সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। কল্যাণ ভাতা যেটা 1000 টাকা ছিল সেটা 2000 টাকা, সাধারণ চিকিৎসা অনুদান যেটা সর্বোচ্চ 20,000 টাকা ছিল সেটা প্রস্তাব করা হয়েছে 40,000 টাকা, দাফনের জন্য যেটা 5,000 টাকা আছে সেটাকে 10,000 টাকা প্রস্তাব করা হয়েছে, যৌথ বীমার এককালীন অনুদান যেটা 1 লাখ টাকা ছিল সেটা 2 লাখ টাকা প্রস্তাব করা হয়েছে, আর জটিল ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য যেটা 1 লাখ টাকা ছিল সেটা 2 লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।
প্রভাত ফেরির শৃঙ্খলায় বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। আমিনুর বলেছেন, আমরা যদি শৃঙ্খলা বজায় না রাখি তাহলে সরকার যত চেষ্টা করুক কাজে আসবে না। ইকবাল বলেছেন, সারা বছর শহীদ মিনার নোংরা রেখে এখন শৃঙ্খলা দেখিয়ে লাভ কি? সালমান বলছেন, শহীদদের প্রতি ভালোবাসা মন থেকে আসা উচিত, লোক দেখানো হলেই শৃঙ্খলা নষ্ট হবে। আর অরিন বলছেন, সরকার যতই বলুক 4 স্তরে নিরাপত্তা থাকবে, তারপরও কেন যেন ভয় থেকে যায়। রাজুল বলছেন, আমাদের সবার উচিত প্রভাত ফেরিতে শৃঙ্খলা বজায় রাখা। সিএম বলছেন, আমাদের ধারণা এমন হয়েছে আগে গেলে সম্মান বেশি পাবে আর তাই বিশৃঙ্খলা বেশি হয়। নীলা বলছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আমরা যেন সবাই শান্তি বজায় রাখি। সাকিব বলছেন, প্রতিবারের মতো এবারও আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর থাকবে বলে আশা করি। স্নেহা বলছেন, বাংলা ভাষাকে পুরোপুরি সম্মান করতে পারিনি, শৃঙ্খলা তো পরের কথা। দিয়া বলছেন, শান্তিপূর্ণভাবে আমরা প্রভাত ফেরিতে যাবো এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো, এটাই সবার কাম্য। প্রভাত ফেরি না বলে মনে হয় মধ্যরাত ফেরি বললে এখন প্রভাত ফেরি না, আসলে প্রভাত ফেরি আমরা আসলে যে সময়টা স্কুলে পড়েছি, প্রভাত ফেরি খুবই আমাদের জন্য একটা আনন্দের বিষয় ছিল। সকালবেলা প্রভাত ফেরি এখনো কেউ কেউ প্রভাত ফেরিতে যান, যদিও প্রথম প্রহরে যেহেতু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ সবাই ফুল দেন, সেটি একটি মূল উৎসবের অনুষঙ্গে দাঁড়িয়ে গেছে। তবু দর্শকদের ধন্যবাদ দিতে, তারা নানা ধরনের মতামত জানিয়েছেন, নানা ধরনের মতামত পাঠিয়েছেন আমাদেরকে। যাই হোক, আমরা শেষ করি আজকের এই ছিল আজকের রাত 9টার বাংলাদেশ আয়োজনে। আজকের রাত 9টা বাংলাদেশ শেষ করব গুয়াতেমালায় হাতির জন্মোৎসবের কিছু ছবি দেখিয়ে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। রাত 9টায়